সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদের রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির তৃতীয় পর্ব। আমি ওয়ারাকারে, সাথে থাকুন। সন্ধ্যার দিকে মুনার জ্বর খুবই বাড়ল। শওকত সাহেব একটা থার্মোমিটার কিনে আনলেন। জ্বর 103-এর কাছাকাছি। তিনি থমথমে স্বরে বললেন, বৃষ্টির মধ্যে ঝাপাঝাপি, জ্বর তো হবেই। শরীর বেশি খারাপ লাগছে? মুনা ক্লান্ত স্বরে বলল, কানের কাছে বক বক করলে খারাপ লাগে। তুমি যাও তো এই ঘর থেকে। শওকত সাহেব নড়লেন না, পাশেই বসে রইলেন। বাতি নিভিয়ে দাও মামা, চোখে লাগছে। বাবু বাতি নিভিয়ে বারান্দায় একা একা বসে রইল। বকুল রাতের রান্না চড়িয়েছে। একা একা রান্নাঘরে তার একটু ভয় ভয় লাগছে। সে বেশ কয়েকবার বাবুকে ডেকেছে, বাবু আসেনি। লতিফার পানির তৃষ্ণা হয়েছিল। ক্ষীণ কণ্ঠে কয়েকবার পানির কথা বললেন, কেউ শুনল না। তিনি আবার ঘুমিয়ে পড়লেন। বেশিক্ষণ জেগে থাকতে পারেন না, চোখ জড়িয়ে আসে। মুনা বলল, মামা, তুমি আমার পাশে এরকম বসে থাকবে না তো, অন্য ঘরে যাও। তোর কোনো অসুবিধা করছি নাকি? করছো, ভোস ভোস করে সিগারেট টানছো, গন্ধে থাকতে পারছি না। শওকত সাহেব আধ খাওয়া সিগারেটটা ফেলে দিলেন। মৃদু স্বরে বললেন, গ্রিন ফার্মাসিতে বলে এসেছি, ডাক্তার এলেই পাঠিয়ে দেবে। মুনা পাশ ফিরল। গায়ের উপর কাঁথাটা দিয়ে রাখ না, ফেলে দিচ্ছিস কেন? গরম লাগছে তাই ফেলে দিচ্ছি, ঠান্ডা লাগলে আবার দেব। তুমি ও ঘরে গিয়ে বসো না মামা। শওকত সাহেব উঠলেন না। গলার স্বর অনেকখানি নামিয়ে বললেন, তোর বাবা তোর বিয়ের জন্য আলাদা করে আমাকে কিছু টাকা দিয়ে গিয়েছিল, 9,000 টাকা। সেই আমলে 9,000 টাকা অনেক টাকা, বুঝলি মুনা? টাকাটা সংসারে খরচ হয়ে গেছে। খরচ হয়েছে, ভালো হয়েছে, এখন চুপ করো। আমি প্রভিডেন্ট ফান্ড থেকে 6,000 টাকা তুলে রেখেছি, তুই নিয়ে নিস, বাকিটা পরে দেব, ভাগে ভাগে দেব। আমাকে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই মামা। তোমরা না দেখলে আমার যাওয়ার জায়গা ছিল। তুমি আমাকে যে আদর করো তার 10 ভাগের 1 ভাগ নিজের ছেলে মেয়েদের কখনো করেছ? আর আজ তুমি টাকার কথা তুললে, ছি ছি। না মানে, মাঝে মাঝে তুমি এমন সব আচরণ করো যে মেজাজ ঠিক থাকে না। কি করলাম? এই যে দুপুরে খেতে বসে চেঁচামেচিটা করলে, বেচারি বকুল কেঁদে কেটে অস্থির, ভাত খায়নি দুপুরে। ননির পুতুল এক একজন, ধমক দিলে খাওয়া বন্ধ হয়ে যায়, চড় দিয়ে দাঁত ফেলে দিতে হয় এদের। তুমি যাও তো মামা, ওকে 2-1টা মিষ্টি কথা বলো, আর আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না। শওকত সাহেব উঠে পড়লেন। বারান্দায় গিয়েই প্রচণ্ড একটা ধমক দিলেন বাবুকে, বই নিয়ে বসার কথাটা বলে দিতে হবে। বাবু শুকনো মুখে বই আনতে গেল। অঙ্ক বই আর খাতা নিয়ে আয়, গায়ে তো কারো বাতাস লাগে না, শক্ত মার দিলে হুঁশ হবে, তার আগে হুঁশ হবে না। শয়তানের ঝাড়, দুপুরবেলা হুট করে কোথায় গিয়েছিলি? বাবু কোনো জবাব দিল না। অঙ্ক খাতা ও বই নিয়ে বসল। তার মুখ সাদা হয়ে গেছে। বাবাকে সে খুব ভয় পায়। শওকত সাহেব রান্নাঘরে উঁকি দিলেন। বকুল বাবাকে দেখে জড়সড় হয়ে গেল। রান্নাঘরটাকে একেবারে দেখি পায়খানা বানিয়ে রেখেছিস, গুছিয়ে টুছিয়ে নিতে পারিস না? কোনোটাই তো দেখি হয় না, পড়াশোনা না, কাজকর্মও না, করবিটা কি? কারো বাড়িতে ঝিগিরিও তো পাবি না, 1 কাপ চা বানিয়ে দিয়ে যা। বকুল ক্ষীণ স্বরে বলল, দুধ চা?
একটা হলেই হলো। তোর মা কিছু খেয়েছিল দুপুরে? রুটি খেয়েছিল। মুনার জন্যে হালকা করে বার্লি বানা, লেবুর রস দিয়ে লবণ দিয়ে ভালো করে বানা। বার্লি আছে না ঘরে? আছে। শওকত সাহেব চলে গেলেন। তখন বকুলের মনে পড়ল ঘরে বার্লি নেই। এই কথাটা এখন বাবাকে বলবে কে? রাগে নিজের হাত কামড়াতে ইচ্ছে হচ্ছে। সে বাবার জন্যে চায়ের পানি চড়ালো, ঘরটা একটু গোছাতে চেষ্টা করল। তার আবারও কেন জানি ভয় ভয় করছে। রান্নাঘরে একা থাকলেই একটা ভয়ের গল্প মনে হয়। ওই যে রান্নাঘরে একটি বউ নাকি একা একা মাছ ভাজছিল, হঠাৎ জানালা দিয়ে একটা রোগা কালো হাত বেরিয়ে এলো। নাকি সুরে একজনকে বলল, মাছ ভাজা দে। তাছাড়া আজ দুপুরেও ভাবি ৫-৬টা ভূতের গল্প বলেছে। তার কোন খালার নাকি জিনের সঙ্গে বিয়ে হয়েছিল, সেই জিন সুন্দর সুন্দর সব জিনিসপত্রও এনে দিত। একবার নাকি একটা ফুলের মালা এনে দিয়েছিল, যার সবগুলি ফুল কুচকুচে কালো রঙের। দিনের বেলা গল্পগুলি শুনে হাসি এসেছে, কিন্তু এখন আবার কেমন ভয় ভয় লাগছে। সবগুলি গল্পই মনে হচ্ছে সত্যি। ভাবি বলছিল, তুমি যা সুন্দর, সাবধানে থাকবে ভাই। ভর দুপুরে আর সন্ধ্যায় এলো চুলে থাকবে না। বকুল অবাক হয়ে বলেছিল, এলো চুলে থাকলে কি হয়? খারাপ বাতাস লাগে। খারাপ বাতাস লাগে মানে? জিন ভূতের আসর হয়। সুন্দরী মেয়েদের ওপর জিনের আসর হওয়া খুব খারাপ। সারা রাত এরা ঘুমোতে দেয় না, বিরক্ত করে। কিভাবে বিরক্ত করে? এখন বুঝবে না, বিয়ে হওয়ার পর বুঝবে। এই বলে ভাবি মুখ টিপে টিপে খুব হাসল, রহস্যময় হাসি। কি বকুল, শুনতে চাও কিভাবে বিরক্ত করে? না, শুনতে চাই না। অবশ্যই অনেকে সেটা পছন্দও করে। আমার ওই খালার কথা বলছিলাম না, সেই খালা জিন না এলে এমন অস্থির হয়ে যেত, কাপড় টাপড় খুলে ফেলে বিশ্রীকাণ্ড করত। এখন তিনি কোথায় থাকেন? চাঁদপুরে। এখন আর এসব নেই, খুব ভালো মানুষ। এক ওভারসিয়ারের সাথে বিয়ে হয়েছে, 3 ছেলে মেয়ে। জিন ভূতের কথা আর কিছুই মনে নেই। ডাক্তার এলো রাত 9:30টার সময়। তার সঙ্গে এলো বাকের। বাকেরের গায়ে চকচকে লাল রঙের একটা শার্ট। শার্টের পকেটে 5-5-এর প্যাকেট উঁচু হয়ে আছে। তার মুখ অত্যন্ত গম্ভীর, যেন অসুখের ব্যাপারে দারুণ চিন্তিত। বাকেরকে দেখে মুনার বিরক্তির সীমা রইল না। তাকে পরিষ্কার করে বলা হয়েছে এ বাড়িতে যেন কোনোদিন না আসে। তবু কেমন নির্লজ্জের মতো এসেছে। আর বাবুর কাণ্ড, একেবারে শোবার ঘরে নিয়ে আসতে হবে। সে তো আর ডাক্তার না। মুনা বিরক্ত চোখে তাকিয়ে রইল। বাকের বলল, খুব ফ্লু হচ্ছে চারদিকে, কাহিল অবস্থা। জ্বর বেশি নাকি তোমার? মুনা জবাব দিল না, তাকালো ডাক্তারের দিকে। এই ডাক্তার এ পাড়ায় নতুন এসেছে, দেখে মনে হয় 9-10-এ পড়ে। স্টেথোস্কোপ হাতে নিয়ে এমনভাবে চারদিকে দেখছে যেন যন্ত্রটি নিয়ে সে কি করবে মনস্থির করতে পারছে না, কিংবা হয়তো স্টেথোস্কোপ বুকে বসাতে সাহস করছে না। মুনা বলল, আমার গলাটা দেখুন, ঢোক গিলতে পারি না। ডাক্তার সাহেব গলায় ছোট্ট একটা টর্চের আলো ফেললেন। বাকের বলল, দেখি, আমি টর্চে ধরছি, আপনি দেখুন ভালো করে। ডাক্তার কিছু বলার আগেই সে টর্চ নিয়ে নিল। মুনা বলল, আপনি বসার ঘরে গিয়ে বসুন না, ওকে দেখতে দিন। উনিই তো দেখছেন, আমি দেখছি নাকি? আমি কি ডাক্তার? ডাক্তার সাহেব বললেন, কানে কোনো ব্যথা আছে? জি না। আপনার কি আগেও টনসিলের প্রবলেম ছিল? জি। বাকের একগাল হেসে বলল, একেবারে ছেলেবেলা থেকে মুনার এই প্রবলেম। বৃষ্টির একটা ফোঁটা পড়লো, অমনি তার গলা ফুলে গেল। পিকিউলিয়ার। ডাক্তার সাহেব নিচু গলায় বললেন, একটা থ্রোট কালচার করা দরকার। বাকের বলল, দরকার হলে করবেন, একবার কেন 10 বার করবেন।
মুনা বলল, আপনারা বসার ঘরে গিয়ে বসুন, আমি চা দিতে বলি। বাকের বলল, চাটা কিচ্ছু লাগবে না, রোগীর বাসায় কোনো খাওয়া দাওয়া করা ঠিক না। কি বলেন ডাক্তার সাহেব? ডাক্তার কিছু বললেন না। বকুলের দিকে তাকিয়ে বললেন, আমাকে একটু পানি দেবেন, হাত ধোবো। এই প্রথম বোধহয় বয়স্ক একজন কেউ বকুলকে আপনি করে বলল। বকুলের গাল টকটকে লাল হয়ে গেল মুহূর্তেই। সে অনেকখানি মাথা নিচু করে ফেলল। বাকের বলল, সাবান আর পানি নিয়ে আসো বকুল, পরিষ্কার দেখে একটা টাওয়েলও আনবে। মুনা বলল, বাকের ভাই, আপনি বসার ঘরে চলে যান, মামার সঙ্গে কথা বলুন। এই ঘরটা গরম। ফ্যানটা ছাড়ো না। ফ্যান নষ্ট, কয়েল নষ্ট হয়ে গেছে। তাই নাকি? আচ্ছা, সকালবেলা লোক পাঠিয়ে দেব, খুলে নিয়ে যাবে। মদনাকে বললেই 1 ঘন্টার মধ্যে ঠিক করে দেবে। ঝামেলা করতে হবে না। কোনো ঝামেলা না, মদনা শালাকে একটা ধমক দিলেই হবে। বাকের বেশ নিশ্চিন্ত ভঙ্গিতে সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করল। চকচকে লাইটার বের করে অনেক সময় নিয়ে সিগারেট ধরালো। ডাক্তার সাহেব বারান্দায় হাত ধুতে গিয়ে মৃদু স্বরে বকুলকে জিজ্ঞেস করলেন, কি নাম আপনার? উত্তর দিতে বকুলের খুব লজ্জা লাগতে লাগলো। তার মনে হলো যেন এর উত্তর দেয়াটা ঠিক না। সে অস্পষ্ট স্বরে বলল, বকুল। আমাকে তুমি করে বলবেন, আমি স্কুলে পড়ি। তাই নাকি? কোন স্কুলে? মডেল গার্লস স্কুলে। ম্যাট্রিক দেবে এবার? জি। সায়েন্সে? জি না। সায়েন্সে পড়লে ভালো করতে, ডাক্তার হতে পারতে। ডাক্তারের খুব দরকার আমাদের, মেয়ে ডাক্তারের দরকার আরও বেশি। বকুল কিছু বলল না, জগে করে পানি ঢেলে দিতে লাগলো। ডাক্তার সাহেবের হাত পরিষ্কার করতে অনেক সময় লাগলো। যাবার সময় তিনি ভিজিটও নিলেন না। কেন ভিজিট নিচ্ছেন না সে কারণটিও স্পষ্ট করে বলতে পারলেন না। হড়বড় করে যা বললেন তার মানে হলো সবার কাছ থেকে তিনি ভিজিট নেন না। ডাক্তারি তো কোনো ব্যবসা না, ব্যবসায়ী দৃষ্টিভঙ্গি থেকে এটাকে দেখা ঠিক না, ইত্যাদি। তারা বেশ কিছু সময় বসার ঘরে বসে রইল। ডাক্তার সাহেব বললেন তিনি চা খান না, তবুও শেষ পর্যন্ত চা খেলেন। বাকের বলল, ঘরে কাজের লোক নেই, এটা তাকে বললেই একটা ব্যবস্থা করতে পারত। বাবুকে সে ছোটখাটো একটা ধমকও দিল, রোজ দেখা হয়, আমাকে বললেই পারতি। পরদিন সকালে মদন মিস্ত্রির লোকজন এসে ফ্যান খুলে নিয়ে গেল, বলে গেল বিকেলের মধ্যে দিয়ে যাবে। তার কিছুক্ষণ পর এলেন ডাক্তার সাহেব। তিনি নাকি পাশ দিয়ে যাচ্ছিলেন, রুগী কেমন আছে দেখে যেতে এসেছেন। বকুল তাকে চা বানিয়ে খাওয়ালো। চাটা তার কাছে খুব চমৎকার লাগলো। কোন দোকান থেকে চায়ের পাতা কেনা হয়েছে তা জানতে চাইলেন। বকুল চোখ মুখ লাল করে তার সামনে বসে রইল। তার মনে হলো এরকম একটি চমৎকার ছেলের সঙ্গে তার বিয়ে হলে খুব ভালো হতো। ডাক্তার সাহেব যাবার আগে বললেন, বকুল যাই। বকুলের কিছু একটা বলা উচিত, কিন্তু সে বলতে পারল না। পালবাবু অবাক হয়ে বললেন, এ কি অবস্থা ম্যাডাম? মোনা বলল, কদিন খুব ভুগলাম, টনসিলাইটিস। আপনারা ভালো তো? ভালোই। 3 দিনের জ্বরে কারো এমন অবস্থা হয়ে জানতাম না। আপনার দিকে তাকানো যাচ্ছে না, গেছো পেতনির মতো লাগছে। রাগ করলেন নাকি? মুনা রাগ করল না, তবে বিরক্ত হলো। পালবাবু বড় বিরক্ত করতে পারেন। মেয়েদের টেবিলে বেছে বেছে বসবেন, সামান্য জিনিস নিয়ে বকবক করে মাথা ধরিয়ে দেবেন। আপনার ভাবি স্বামী এসেছিলেন, তারও দেখলাম মুখ শুকনো। সিক লিভের দরখাস্ত করেছেন শুনে মুখ আরও শুকিয়ে গেল। উনি গিয়েছিলেন নাকি আপনাদের ওখানে? না, যায়নি। সেটাই ভালো, ঘন ঘন শ্বশুরবাড়ি যাওয়া ভালো না। এ আমাকে দেখেন,
প্রতি বৃহস্পতিবার শ্বশুরবাড়ি যাই, শুক্র শনি 2 দিন থাকি। এতে লাভটা কি হয়েছে জানেন? শ্বশুরবাড়িতে প্রেস্টিজ বলে আমার কিছুই নেই। মুনা শুকনো গলায় বলল, তাই নাকি? হ্যাঁ, গত সপ্তাহের আগের সপ্তাহে শ্বশুরমশাই আমাকে বললেন, বাবা রেশনটা একটু তুলে দিতে পারবে? চিন্তা করেন অবস্থা, জামাইকে বলছে রেশন তুলতে। মুনা সবচেয়ে উপরের ফাইলটা খুলল, কিছু একটা নিয়ে ব্যস্ত হওয়া। পালবাবু খানিকক্ষণ বকবক করে অন্য টেবিলে যাবেন। 10টা এখনো বাজেনি, অফিস ফাঁকা। ইলিয়াস সাহেব এবং ফখরুজ্জামান সাহেব শুধু এসেছেন। ওদের টেবিল ঘরের শেষ প্রান্তে। মুনার সঙ্গে তাদের তেমন আলাপও নেই। তবু ফখরুজ্জামান সাহেব এসে জিজ্ঞেস করলেন, শরীর ঠিক হয়েছে? খুব কাহিল হয়েছেন দেখছি। মুনা বলল, আপনারা সবাই ভালো ছিলেন? বলেই মনে হলো কথাটা খুব মেয়েলি হয়ে গেল। 3 দিন পরে সেই আপনারা সবাই ভালো ছিলেন সবাইকে জিজ্ঞেস করাটা আদিক্ষেতার মতো। কি হয়েছিল আপনার? ফ্লু? মুনা জবাব দেবার আগেই পালবাবু বললেন, ম্যাডামের হয়েছিল টনসিলের ব্যারাম। কিছু কিছু লোক থাকেন এমন বিশ্রী স্বভাবের। পালবাবুর মতো আরেকজন আছেন, সিদ্দিক সাহেব। সব সময় গলা নিচু করে এমনভাবে কথা বলবেন যেন মনে হয় ষড়যন্ত্র করছেন। ম্যাচের কাঠি দিয়ে দাঁত খোঁচাবেন এবং কাঠিগুলো টেবিলের ওপর ফেলে রেখে যাবেন। অসহ্য। বড় সাহেবের বেয়ারা মুনির এসে বলল, আপনারা স্যার ডাকে। পালবাবু ভুরু কুঁচকে বললেন, অফিস তো এখনো শুরু হয় নাই, এখনই কিসের ডাকাডাকি? যাও বলো 10 মিনিট পরে আসবেন। না না ম্যাডাম, ডাকা মাত্রই ছুটে যাওয়া ঠিক না। বসেন, চা খান, তারপর যান। চায়ের কথা বলে এসেছি। চা তো আমি বেশি খাই না। আরে খান না, খাওয়ার পর একটা পান খান। মাইল্ড একটা জর্দা আছে, মুর্শিদাবাদ থেকে আমার এক মামা শ্বশুর পাঠিয়েছেন। মুনাদের অফিসের বড় সাহেব লোকটি ছোটখাটো, বালক বালক চেহারা, কিন্তু লোকটি কাজ জানে এবং কাজ করতেও পারে। কাজ জানা সমস্ত মানুষদের মতো সেও অফিসে খুব অপ্রিয়। তার নামে নানা রকম গুজবও আছে। টিফিন টাইমে সে নাকি মেয়েদের ঘরে ডেকে নিয়ে যায় এবং কাজের প্রশংসা করবার ছলে পিঠ চাপড়ায় কিংবা হাত ধরে। একবার নাকি ডিসপ্যাচ সেকশনের নিনু খানের ব্লাউজ খুলে ফেলেছিল। বিরাট কেলেঙ্কারি। মুনির সেই সময় চা নিয়ে ঢুকেছিল বলে তার চাকরি যায় যায় অবস্থা। মুনার সঙ্গে এরকম কিছু এখনো ঘটেনি, তবু যতবারই সে বড় সাহেবের ঘরে ঢোকে ততবারই দারুণ অস্বস্তি ভোগ করে। আজও সে ঢুকল ভয়ে ভয়ে। ইসরায়েল সাহেব তীক্ষ্ণ চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, খুব কাহিল হয়েছেন তো? জি স্যার, টনসিল ফুলে গিয়েছিল। ভালো মতো চিকিৎসা করান, কেটে ফেলে দিন, নয়তো রেগুলার অফিস কামাই হবে। গত 3 মাসে আপনি 9 দিন ছিলেন সিক লিভে। ফাইলটা সেদিন দেখলাম। মুনা কিছু বলল না। ইসরায়েল সাহেব গম্ভীর স্বরে বললেন, বসুন, দাঁড়িয়ে আছেন কেন? মুনা আড়ষ্ট হয়ে সামনের একটা চেয়ারে বসল। ইসরায়েল সাহেব থেমে থেমে বললেন, না দেখে চিঠিতে সই করেন কেন? টাইপিস্টরা ভুল করেই, কাজেই এদের টাইপ করা প্রতিটি শব্দ চেক করতে হয়, বিশেষ করে ফিগারগুলো। মুনা ঠিক বুঝতে পারল না ঝামেলাটা কি। বড় রকমের কিছু হওয়ার কথা না, সে চিঠিপত্র দেখেই সই করে। এনকো কর্পোরেশনের কাছে লেখা চিঠিতে স্পষ্ট লেখা হয়েছে 11,936। অ্যাকচুয়াল ফিগার হবে 11,636। কমন মিস্টেক, 6 হয়েছে 9। আমি জাস্ট আউট অফ কিউরিওসিটি ফাইলটা আনিয়ে দেখি এই ব্যাপার। মুনা সাবধানে একটি নিঃশ্বাস ফেলল। ইসরায়েল সাহেব বললেন, এর জন্যই ডেকেছিলাম, যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনুন, আপনার শরীর বেশি খারাপ বলে মনে হচ্ছে, আজ দিনটা বরং রেস্ট নিন। ঘণ্টাখানেক থেকে ফাইলপত্র অন্য কাউকে বুঝিয়ে দিয়ে চলে যান।
মুনা থ্যাংক ইউ বলতে গিয়েও বলতে পারল না। এই লোকটির সামনে সে ঠিক সহজ হতে পারে না। মুনা ক্ষীণ স্বরে বলল, স্যার যাই। ঠিক আছে, যান। তারেক সাহেব থাকলে একটু পাঠিয়ে দেবেন। জি আচ্ছা স্যার। ঘণ্টাখানিক থেকে চলে যেতে বললেও মুনা লাঞ্চ ব্রেক পর্যন্ত থাকল। জমে থাকা কাজগুলি নিখুঁতভাবে করতে চেষ্টা করল। মাথা হালকা হয়ে আছে। খুব মন দিয়ে কিছু পড়তে গেলেই আপনাতেই চোখ বন্ধ হয়ে আসছে। চোখ বন্ধ করে খানিকক্ষণ বিশ্রাম নিতে হয়। তারেক একবার বলেই ফেলল, ঘুমাচ্ছেন নাকি আপা? না রে ভাই, মাথা ঘুরছে। বড় সাহেব চলে যেতে বলেছে, চলে যান না। জরুরি কাজ যা আছে আমাকে দিয়ে যান, অবসর পেলে করে দেব। কাজ তেমন কিছুই নেই। তাহলে শুধু শুধু বসে আছেন কেন? মুনিরকে বললে একটা রিক্সা ডেকে দেবে। মুনা মুনিরকে ডাকল। অফিসের আশেপাশে রিক্সা পাওয়া যায় না, মোড় থেকে ডেকে আনতে হয়। এরকম এক অন্ধ গলিতে এত বড় অফিস কোম্পানি কেন বানালো কে জানে। অফিস থাকবে মতিঝিলে। তারেক ভাই যাই। হ্যাঁ ঠিক আছে আপা, যান, কাল কথা হবে। বাসার দিকেই তো যাবেন? মুনা অফিসের এই একটিমাত্র ছেলেকে নাম ধরে ডাকে এবং তুমি বলে, যদিও সে নিশ্চিত তারেক বয়সে তার চেয়ে বড়ই হবে। তুমি ডাকার ব্যাপারটিও কিভাবে শুরু হয়েছে মুনা নিজেও জানে না। প্রায় অবাক হয়ে একদিন সে লক্ষ্য করেছে তারেক আপনি বললেও সে নিজে বলছে তুমি। মামুনের সঙ্গে বিয়ের ব্যাপারটা এত পাকাপাকি না থাকলে অফিসে এই নিয়ে একটা আলোচনা হতো। পালবাবু সস্তা ধরনের কিছু রসিকতা করারও চেষ্টা করতেন। রিকশায় উঠেই মুনার মনে হলো বাসায় এ সময় ফিরে কোনো লাভ নেই। দুপুরে ঘুমোলেই সারাটা বিকাল এবং সারাটা সন্ধ্যা তার খুব খারাপ কাটে। রাতের বেলা ঘুম আসে না, রাত 2-3 পর্যন্ত জেগে থাকতে হয়। মুনা রিকশাওয়ালাকে বলল মগবাজারের দিকে যেতে। এ সময় মামুনের মেসে থাকার কথা নয়, তাকে পাওয়া যাবে না এটা প্রায় 100% নিশ্চিত। তবু একবার দেখে গেলে ক্ষতি তো নেই। না পাওয়া গেলে কলেজে গিয়ে খোঁজ নেওয়া যাবে। সে পথে রিকশা থামিয়ে 1 প্যাকেট বেনসন অ্যান্ড হেজেস কিনল। মামুন খুশি হবে। কোন বইতে যেন পড়েছিল পুরুষরা সবচেয়ে খুশি হয় যখন তারা মেয়েদের কাছ থেকে সিগারেট উপহার পায়। মামুনকে সে আগেও কয়েকবার সিগারেট দিয়েছে, কোনোবারই মনে হয়নি সে খুব খুশি হয়েছে। এমনভাবে প্যাকেট খুলেছে যেন এটা তার প্রাপ্য। আজও তাই করবে। মামুন মেসে ছিল না। তার পাশের রুমের আলম সাহেব বললেন, উনি তো টেলিগ্রাম পেয়ে দেশে গেছেন, তার এক বোন মারা গেছে। আপনি কিছু জানেন না? না, অনেকদিন ধরে অসুস্থ ছিল, ওনার সবচেয়ে ছোট বোন। মনে একটু বিব্রত বোধ করতে লাগলো। এত বড় একটা ব্যাপার মামুন তাকে কোনোদিন বলেনি। তার একটি ছোট বোন আছে তা সে জানত, কিন্তু এই বোনের এমন একটা অসুখ তা মামুন কোনোদিন বলেনি। বসবেন আপনি? জি না, বসবো না। ও দেশে গেছে কবে? পরশু সকালে। টেলিগ্রাম এসেছে তার আগের রাত্রে। ট্রেন ছিল না, তাই যেতে পারেনি। কবে আসবে কিছু বলে গেছে? জি না, কিছু বলেনি। আজকালের মধ্যে এসে পড়বে। মরবার পর তো আর কিছু করার থাকে না, শুধু শুধু ঘরে বসে থেকে হয়টা কি। মুনা ক্লান্ত ভঙ্গিতে এসে রিকশায় উঠল। কড়া রোদ এসেছে, চকচক করছে চারদিক, তাকালেই মাথা ধরে যায়। মুনা হ্যান্ডব্যাগ খুলে সানগ্লাস বের করল। রোদটা খুব চোখে লাগছে। সানগ্লাস ব্যাপারটা বেশ অদ্ভুত। চোখে পড়বার সঙ্গে সঙ্গে চারদিক কেমন মেঘলা হয়ে যায়, একটু যেন মন খারাপও লাগে। মুনা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। অস্পষ্টভাবে তার মনে হতে লাগলো মামুন কখনো তার নিজের ভাই বোন মা বাবার কথা নিয়ে তার সঙ্গে গল্প করেনি। এমন একজন অসুস্থ বোন ছিল তার, এটাও পর্যন্ত বলেনি। না বলার পেছনে কোনো যুক্তি নেই। মুনার খুব জানতে ইচ্ছে হলো এই বোনটি কি ওর খুব আদরের ছিল,
নামই বা তার কি? নাম মামুন বলেছিল, খুবই কমন একটা নাম বলে এখন সেটা মনে পড়ছে না, রোকেয়া বা সাবিহা জাতীয়। মুনার মনে হলো একটা চিঠি লিখে রেখে এলে ভালো হতো, অল্প কয়েক কথায় সুন্দর একটা চিঠি। হঠাৎ করে তোমার বোনের মৃত্যু সংবাদ শুনলাম, সে যে অসুস্থ তা তো তুমি কখনো বলনি। চিঠিটা ঠিক হচ্ছে না, অভিযোগের ভঙ্গি এসে পড়ছে। কেন অসুস্থতার খবর আগে বলা হয়নি সেই নিয়ে অভিযোগ, পুরোপুরি মেয়েলি অভিমান। মৃত্যুর মতো এত বড় একটা ব্যাপারের পাশে মেয়েলি অভিযোগ একেবারেই মিশ খায় না। মুনা মনে মনে চিঠিটা অন্যভাবে লিখতে চেষ্টা করল এবং একসময় খুবই অবাক হয়ে লক্ষ্য করল তার চোখ ভিজে উঠেছে। কেন মামুন তাকে আগে বলল না?